মিটিং শেষে ফোনটা হাতে নিতে আলবি দেখলো অলি তাকে অনেকগুলো কল দিয়েছিল। আলবি সাথে সাথে অলিকে কল ব্যাক করলো। ফোনটা বেজে উঠতে অলি সুপের পার্টিটা ডেকে ফোনটা হাতে নিল। হ্যালো অলি। হ্যালো। সরি, আসলে আমি মিটিং এ ছিলাম, এই জন্য কলটা রিসিভ করতে পারিনি। তুমি ঠিক আছো তো? অলি একটা শ্বাস ফেলে বলল, আমি ঠিক আছি, কিন্তু আম্মা ঠিক নেই, তার অনেক জ্বর এসেছে। বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই, আমি একা কি করব বুঝতে পারছি না। কথাটা শুনে আলবি চিন্তিত কণ্ঠে বলল, মা এখন কেমন আছে? জ্বরে কাবু হয়ে গেছেন, ঠিক মতো কথাও বলতে পারছেন না, আপনি তাড়াতাড়ি চলে আসুন না। আলবি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন 5:21 বাজে। অলি, আমাকে তো এখনই আরো একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, তুমি একটু মায়ের কাছে থাকো, আমি মিটিংটা অ্যাটেন্ড করে যত দ্রুত সম্ভব বাড়িতে আসছি, আর নয়তো বাবাকে পাঠিয়ে দিচ্ছি। কথাটা শুনে অলি শক্ত গলায় বলল, আজব কথা বললেন, আপনি ডাক্তার হয়েছেন কি করতে? হ্যাঁ, আর কেমন ছেলেই বা আপনি? মা অসুস্থ শুনেও কাজের বাহানা দিচ্ছেন, একটা মিটিং অ্যাটেন্ড না করলে আপনি কি এমন ভিখারি হয়ে যাবেন? হ্যাঁ, যখন মা থাকবে না তখন বুঝবেন। কথাটা বলে অলি রেগে মেগে কলটা কেটে দিল। তারপর পেটের উপরে হাত রেখে বিড়বিড় করে বলল, তুইও কি বাপের মতো আমাকে অবহেলা করবি আলো? শাহনাজ বেগম জ্বরের ঘরে থাকলেও আলবিকে বলার অলির প্রত্যেকটা কথা শুনেছেন। কথাগুলো শুনে তার চোখের কোণে জল জমেছে। তাকে কাঁদতে দেখে অলি বিচলিত হয়ে পড়ল। আম্মা, আপনার কি বেশি খারাপ লাগছে? শাহনাজ বেগম অন্যদিকে তাকিয়ে চোখের পানি আড়াল করতে চাইলেন। অলি কি করবে বুঝে উঠতে পারছে না। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আপনি একটু সহ্য করুন, আমি বাইরে গিয়ে দেখি ট্যাক্সি পাই কিনা। কাউকে লাগবে না, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না, কেমন? অলি দ্রুত পায়ে দরজা পর্যন্ত আসতে উর্মিলা বাড়িতে প্রবেশ করে। উর্মিলাকে দেখে অলি খানিকটা স্বস্তি পেল। এদিকে অলিকে এভাবে দিক বিদিক শূন্য হয়ে বাড়ি থেকে পেরিয়ে যেতে দেখে উর্মিলা ঘাবড়ে গেল। কি হয়েছে ভাবি, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? এই অবস্থায় কেউ এভাবে দৌড়ায়? অলির চোখ জোড়া ছলছল করে উঠলো। সে উর্মিলার হাত ধরে বলল, আপু, আম্মু অনেক অসুস্থ, ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, আমি ট্যাক্সি আনতে যাচ্ছিলাম, তুমিও চলো আমার সাথে। আরে ভাবি, আস্তে আস্তে, এতটা উত্তেজিত হয়েও না, মায়ের কি হয়েছে চলো আমি দেখছি। অলি মাথা নেড়ে উর্মিলাকে নিয়ে শাহনাজ বেগমের কাছে আসলো। উর্মিলা একটা থার্মোমিটার এনে মায়ের জ্বর পরীক্ষা করে দেখলো 102 ফারেনহাইটের কাছাকাছি। উর্মিলা থার্মোমিটারটা টেবিলের উপরে রেখে অলির উদ্দেশ্যে বলল, তুমি চিন্তা করো না ভাবি, আমি মাকে জ্বরের ওষুধ খাইয়ে দিচ্ছি। কথাটা বলে উর্মিলা উপরের রুমে চলে গেল। কিছুক্ষণ পর একটা ট্যাবলেট নিয়ে ফিরে এলো। মায়ের পাশে বসে জিজ্ঞেস করলো, মা কিছু খেয়েছিলে? অলি বলল, হ্যাঁ, আমি মাকে স্যুপ বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। কথাটা শুনে উর্মিলা অবাক চোখে অলির দিকে তাকায়। ভাবি, তুমি এই অবস্থায় কিচেনে গিয়েছিলে? অলি মাথা নিচু করে নিল। উর্মিলা ফের বললে উঠলো, এই কথাটা ভাইয়া জানতে পারলে? উর্মিলা পুরো কথা শেষ করার আগেই দেখতে পেল আলবি হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর প্রবেশ করছে। তার সাথে ওসমান মির্জাও আসছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অলিও ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই থমকে গেল। আলবি অলির সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো, এই মেয়ে কল ধরছিস না কেন? অলি একটা ঢোক গিলে শাহনাজ বেগমের পাশে গিয়ে বসে পড়লো। আলবি একটা বিরক্তির শ্বাস ফেলে শাহনাজ বেগমের দিকে এগিয়ে গেল। তারপর আবারও তাপমাত্রা পরীক্ষা করে উর্মিলার দিকে তাকিয়ে বলল, যা একজন সার্ভেন্টকে ডেকে মায়ের জন্য ফলের জুস বানিয়ে আনতে বল, তারপর মায়ের রুম থেকে প্যারাসিটামল নিয়ে আয়। উর্মিলা হালকা এসে হাতে থাকা ট্যাবলেটটা আলবির দিকে এগিয়ে দিয়ে বলল, তুই বলার আগে আমি এনেছিলাম ব্রো, দেখলি আমি মেডিকেল স্টুডেন্ট না হলেও ডাক্তারি জানি। আলবি বিরক্ত সূচক শব্দ উচ্চারণ করে উর্মিলার হাত থেকে ট্যাবলেটটা নিয়ে শাহনাজ বেগমকে খাইয়ে দিল। উর্মিলা বলল, ভাইয়া, মাকে তার রুমে দিয়ে যাওয়া উচিত। আলবি সম্মতি জানিয়ে শাহনাজ বেগমের হাত ধরে তাকে ওঠালো। তারপর সে আর ওসমান মির্জা মিলে শাহনাজ বেগমকে তার রুমে এনে শুইয়ে দিল। অলিও তাদের পিছু পিছু এসেছে। এরই মাঝে উর্মিলা এক গ্লাস ফলের জুস নিয়ে এলো। অলি গিয়ে একটা কাপড় ভিজিয়ে এনে শাহনাজ বেগমের কপালে দিয়ে দিল। আলবি শান্ত চোখে কিছুক্ষণ অলির দিকে চেয়ে থেকে একটা চাপা শ্বাস ফেললো। আলবি রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ভীষণ বিরক্ত লাগছে তার। আজকে মিটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু অলির সাথে না পেরে সে সব কাজ আর ইয়ামিন মির্জার উপর চাপিয়ে দিয়ে চলে এসেছে। রাত্রি 11টা বাজে। অলি এখনো শাহনাজ বেগমের পাশেই বসে আছে। আলবি তাপমাত্রা চেক করে বলল, জ্বর ছেড়ে দিয়েছে, আপাতত চিন্তার কিছু নেই। শাহনাজ বেগম চোখ মেলে অলিকে বসে থাকতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। উর্মিলা একটু পর পর এসে দেখে গেল এই মেয়েটা এক মুহূর্তের জন্য তার পাশ থেকে সরেনি। আলবি এবার না পেরে বলল, অলি, মা বাবা ঘুমাবে, এবার অন্তত চলো। ওসমান মির্জা বললেন, এভাবে বলছিস কেন, থাকুক না ও। আলবি দাঁতে দাঁত চেপে বলল, ও এখনো ডিনার করেনি বাবা। আলবির কথা বুঝতে পেরে ওসমান মির্জা বললেন, অলি যাও তুমি, তোমার শাশুড়ি আমার শরীর এখন বেশ ভালোই আছে, আর আমি তো আছি, চিন্তা করো না, ডিনার করে শুয়ে পড়ো। আলবি অলির হাত ধরে টেনে তুললো। অলি না পেরে আলবির সাথে চলে যেতে লাগলো, কিন্তু দরজা অবধি গিয়ে সে পেছন করে বলল, আব্বা, যে কোনো প্রয়োজনে আমাকে ডাক দেবে কেমন, আর আম্মার দিকে খেয়াল রাখবেন। অলির মুখ থেকে প্রথমবারের মতো আব্বা ডাক শুনে ওসমান মির্জা আনমনে খুশি হলেন। অলিকে আশ্বাস দিয়ে বললেন, হ্যাঁ বৌমা, রাখবো। অলি থমকে গেল, তার সাথে আলবিও। আলবি চমকিত নয়নে ওসমান মির্জার দিকে তাকাতেই ওসমান মির্জা মৃদু হাসলেন। আলবি কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে অলিকে নিয়ে চলে গেল। রুমে আসতে আলবি বলে উঠলো, তুমি এরকম বিহেভ কেন করছিলে? মা তোমার সাথে কেমন বিহেভ করছে সেসব তুমি বলে গেছো? অলি আলবির
আলবির চোখে চোখ রেখে বলল, ভুলে যাইনি, আমি শুধু দায়িত্ব পালন করছি। আলবি ব্রুকুসকে বলল, দায়িত্ব? অলি অন্যদিকে তাকিয়ে বলল, সে আমার স্বামীকে 10 মাস পেটে রেখেছেন, এত বড় করেছেন, এই ছেলের বউ হিসেবে আমি শুধু দায়িত্ব পালন করছি। আলবি তাচ্ছিল্যে সরে বলল, কিন্তু তোমাকে তো সে পুত্রবধূ হিসেবে মানেন না। সে না মানুক, আমি তাকে নিজের শাশুড়ি হিসেবে মানি, আর সে না মানলেও আমি তার একমাত্র পুত্রবধূ, এটা কি সে অস্বীকার করতে পারবেন? আলবি বলার মতো কিছুই খুঁজে পেল না। আর সত্যি বলতে আলবিও চায় না মায়ের সাথে অলি তেমন ব্যবহার করুক যেমনটা মা তার সাথে করে। আলবি রুম থেকে বেরিয়ে গেল, তারপর খাবার নিয়ে আবার রুমে এলো। খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো। অলি মাথা নেড়ে হাত ধুতে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে খাবারের প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলো। আলবি ল্যাপটপে কিছু কাজ করছিল। আজকে কতদিন পর অফিসে গিয়েছিল, কিন্তু অসম্পূর্ণ কাজ শেষ করে আসতে পারেনি। অলি খাওয়া শেষ করে এশার নামাজ আদায় করে নিল। তারপর আলবির পাশে এসে বসলো। আলবি সিরিয়াস ভঙ্গিমায় বসে বসে কাজ করছে। অলি গলা পরিষ্কার করে বলল, তখন ওভাবে কথা বলার জন্য সরি, আসলে আমার মাথা ঠিক ছিল না। আলবি হঠাৎ করে অলির কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিয়ে ফিসফিস করে বলল, বউকে শিখিয়েছিলাম যে কিভাবে ধন্যবাদ দিতে হয়, এবার দেখছি সরি বলতেও শিখিয়ে দিতে হবে। আলবিকে আর কিছু বলতে না দিয়ে অলি তার মুখ চেপে ধরলো। আপনি আমাকে কামড়াতে আসলে আমি কিন্তু এবার আপনার দাঁত ভেঙে ফেলবো বলে দিলাম। আলবির কপালে ভাঁজ পড়লো। সে অলির হাত ছড়িয়ে দিয়ে বলল, ওইটাকে কামড়ানো বলে না হানিবি, ওটাকে লিপ কিস বলে। অলি ছটফট করতে লাগলো। আলবি বিরক্ত হয়ে অলিকে ছেড়ে দেয়। কিস করতে না দিলে বিরক্ত করো না তো, এমনি অনেক কাজ জমে গেছে। অলি আর আলবিকে না খাকিয়ে মাথা ওড়নাটা সরিয়ে চুলগুলো উঁচু করে খোপা করে নিল। সেদিনের পর থেকে সে আর আলবির সামনে চুল আশ্রয় না। রাতে চুলগুলো হাত খোপা করে শুয়ে পড়ে। বিছানায় গা এলিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অলি ঘুমিয়ে যায়। আলবি অলির দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে পুনরায় নিজের কাছে মনোযোগ দেয়। প্রায় ঘন্টাখানেক পেরিয়ে যেতেই হঠাৎ অলির ঘুম ভেঙে যায়। সে ঘুমের মাঝেই বেবির নাড়াচাড়া অনুভব করছে। অলি একভাবে শুয়ে আছে। এরই মাঝে সে আবারও বেবির কিক অনুভব করলো। অলি খুশিতে কেঁদে উঠল। কান্নার শব্দে আলভি তাকে নিজের দিকে ঘুরিয়ে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে বৌজান? আলফির আতুরে ডাকে অলি আরো গলে গেল যেন। সে হঠাৎ করে আলফির ডান হাতটা পেটের উপরে বাম পাশে রাখলো। কিছু একটা অনুভব করতে আলফির বুকের ভেতরে ধপ করে উঠলো। সেই সাথে তারা পুরো শরীর ঝংকার দিয়ে উঠলো। গলাটাও শুকিয়ে আসছে বোধ হয়। আলফি কয়েকটা ঢুক গিলে আলকোসে হাতটা সরিয়ে এদিকে অলি তো খুশিতে দিশেহারা। এই প্রথম আমি পুরোপুরি ভাবে ওকে ফিল করেছি। আল্লাহর নিকট অনেক অনেক শুকরিয়া। অলি খুশি মনে আলফির দিকে তাকিয়ে দেখলো সে কোনো একটা ভাবনায় গভীরভাবে ডুবে আছে, যেন সে অন্য কোনো জগতে বিচরণ করেছে। অলির খুশের চোটে আলবি আলতো ধাক্কা দিয়ে বলল, আপনি অনুভব করছেন তাই না, করছেন না? আলবি ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, অলি ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন রাত 1টা। অলি ধীর পায়ে খাট থেকে নেমে অজু করার উদ্দেশ্যে ওয়াশরুমে চলে গেল। তারপর রুমে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে নিল। রাত্রি 3টা। অলি গভীর ঘুমে তলিয়ে আসছে, কিন্তু আলবি ঘুমাতে পারেনি। সে শোয়া থেকে উঠে বসলো। তারপর খাট থেকে নেমে অলির সামনে এসে মেঝেতে বসে পড়লো। কিছুক্ষণ সেভাবে বসে থেকে হঠাৎ করে সাবধানতার সহিত আবার অলির পেটে বাম সাইডে হাত রাখলো। তার বুকের ভেতরে ঢুক ঢুক পুক পুক করছে। হাতটা রাখার সাথে সাথে ভাগ্যক্রমে আবারও বেবির কিক অনুভব করলো। তার এবার মনে হলো সে যেন বিদ্যুতের সংস্পর্শে এসেছে। তার রন্ধে রন্ধে যেন বিদ্যুৎ প্রবেশ করেছে। আলবির সাথে সাথে হাতটা সরিয়ে নিয়েছে। সে বুঝতে পারছে না যে হঠাৎ করে তার কি হলো, কিন্তু সে অদ্ভুত কিছু ফিল করেছে, এমন কিছু যেটা সে আগে কখনো ফিল করেনি। এতদিন যাবৎ বেবিটার প্রতি তার কোনো ফিলিংস ছিল না। তার কাছে বেবিটা হচ্ছে একটা মহাপাপ, একটা পাপের ফল এই বেবিটা। আর সেই পাপের ফল অলিকে ভোগ করতে হচ্ছে। এই বেবিটার জন্য অলির লাইফ হেল হয়ে গেছে। এত অল্প বয়সে এত কিছু সম্মুখীন হতে হচ্ছে। সে এত কিছু পরে বেবিটাকে কিভাবে স্বাভাবিকভাবে নেবে। আলবি ভীষণ কষ্ট অনুভব করছে। সে জানে না কেন, কিন্তু এই বেবিটা একটা কাটার নেই তার গলায় আটকে গেছে যেন। সে না গিলতে পারছে না উপরে ফেলতে পারছে। আলবি বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর নিঃশব্দে রুমের দরজা খুলে বেরিয়ে গেল, কিন্তু বিস্ময়ে ভরা এক জোড়া চোখ পেছনে রেখে গেল। এবারও বেবির কিক অনুভব করতে পেরে অলির ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু সে আলবিকে নিজের সামনে বসে থাকতে দেখে এতটাই বিস্মৃত হয়েছিল যে প্রতিক্রিয়া করতে পারেনি। অলি আলবিকে হাফ সাপ করতে দেখেছে। সে জানে এমন কিছু আছে যেটা আলবিকে স্বস্তি দিচ্ছে না, আর আলবি প্রথম থেকেই সেই ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখতে চাইছে। অলি শোয়া থেকে উঠে বসলো। তারপর পেটের উপরে হাত রেখে আনমনি বলল, আলো, তোর প্রতি তোর বাবার কোনো অনুভূতি নেই রে। যেদিন আমি প্রথম তোর অস্তিত্ব সম্পর্কে অবগত হয়েছিলাম সেদিনই আমার মাঝে মাতৃত্ব জন্ম নিয়েছিল, কিন্তু তোর বাবার মাঝে এখন পর্যন্ত কোনো পিতৃত্ব জন্মালো না রে। সাত সকালে শাহনাজ বেগমকে নিজের কক্ষে দেখে এক প্রকার চমকে উঠলেন দাদুমণি। বলতে গেলে শাহনাজ বেগম ভুল করেও তার রুমে আসেন না। দাদুমণির জন্য দুজন কেয়ারটেকার রাখা আছে, তারাই মূলত তার দেখাশোনা করে। রূপসা আর রুনা খাতুন চলে যাওয়ার পর থেকে তার রুমে কেউই ততটা আসেনি। তবে গত কয়েকদিন ধরে নিয়ম করে তার রুমে এসে তার সাথে গল্প গুজব করে যায় অলি। তাছাড়া নূরনাহার আর উর্মিলা সহ বাকিদের আনাগোনা খুবই সীমিত। শাহনাজ বেগম শাশুড়ির পাশে গিয়ে বসতেই তার শাশুড়ি বলে উঠলেন,
আরে বড় বৌমা, তুমি আমার রুমে কি মনে করে? শাহনাজ বেগম হালকা গলায় বলে উঠলেন। এভাবে বলছেন কেন মা? আমার কি এখানে আসা বারণ? না না, বারণ কেন হতে যাবে? তুমি সচরাচর আসো না তো, তাই জিজ্ঞেস করলাম। শাহনাজ বেগম একটা শ্বাস ফেলে বললেন, এখন থেকে আমি রোজ আসবো মা। তার ফ্যাকাশে মুখটা দেখে দাদুমণি চিন্তিত কণ্ঠে বললেন, তোমার কি হয়েছে বৌমা? শাহনাজ বেগম বেখেয়ালি হয়ে বললেন, শিক্ষা হয়েছে মা, আমার শিক্ষা হয়েছে। একটা হাঁটুর বয়সী মেয়ের থেকে আমি শিক্ষা পেয়েছি। দাদুমণি হয়তো তার কথা বুঝলেন, তাই আর কথা বাড়ালেন না। দেখতে দেখতে আরো 45 দিন কেটে গেল। সেদিনের পর থেকে অলি আর শাহনাজ বেগমের মাঝখার সম্পর্ক ইতিবাচক পরিবর্তন এসেছে। শাহনাজ বেগম বুঝেছেন যে অলি অভিজাত বংশের মেয়ে না হলেও মনের দিক থেকে অনেক সমৃদ্ধ। তাছাড়া রূপসা মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কোনো মাই চাইবে না একটা বন্ধা মেয়েকে ছেলের বউ করে আনতে। তাছাড়া সে এটা বুঝে গেছে যে তার ছেলের রূপসাকে এই জন্মে আর মেনে নেবে না। বিকেলের দিকে নূরনাহার জোর করে উর্মিলার মাথায় তেল দিয়ে দিচ্ছিলেন। পাশে অলি বসে আসতে তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। এরই মাঝে শাহনাজ বেগম এসে বললেন, মাথায় তেল দিয়েছো? অলি না পতক মাথা নাড়ে। তখনই তাকে চমকে দিয়ে শাহনাজ বেগম নূরনাহারের উদ্দেশ্যে বললেন, উর্মিলাকে দেওয়া হলে ওর মাথায় তেল দিয়ে দিও। নূরনাহার মাথা নাড়লেন। এরই মাঝে আলবি ড্রয়িং রুমে এসে অলির পাশে বসলো। কিছুক্ষণ আগে সে হসপিটাল থেকে এসেছে। তাকে দেখে অলি বলে উঠলো, শুনুন না। আলবি ব্রুকুসকে অলির দিকে তাকায়। অলি একটা শ্বাস ফেলে বলল, 3 মাস পর আমার এসএসসি পরীক্ষা, ফর্ম পূরণ করতে হবে। আলবি মাথা নেড়ে সায় জানালো, কবে যেতে হবে বলো, আমি গিয়ে করে আসবো। অলি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো, ওখানে তো আমাকে সাইন করতে হবে। আলবি চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু তুমি এই অবস্থায় কিভাবে যাবে? অলির গাল জোড়া রক্তিম বর্ণ ধারণ করলো। সে মূলত এটা নিয়ে চিন্তিত আছে। আমি এই অবস্থায় স্কুলে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই না? অলির কথা শুনে আলবির অনুভূতি শূন্য চেহারায় হতাশা ধরা পড়লো। নিম্ন কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি এই অবস্থায় স্কুলে যেতে তুমি সংকোচ বোধ করছো, আর এইরকম পরিস্থিতিতে তোমার যেন না পড়তে হয় সেজন্য আমি। আলবি দেখতে অলি তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। সেই বাক্য কথাটুকু আলবি মনে মনে বলল, তোমাকে এয়ারবাসন করে ফেলতে বলেছিলাম। অলি ভ্রু নাচিয়ে বলল, কি হলো, অর্ধেক কথা বললেন কেন? দেখো অলি, এই অবস্থায় তুমি কিভাবে জার্নি করবে সেটা ভেবে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কিভাবে যাবে। তুমি তোমার লজ্জার কথা চিন্তা করে প্রশ্নটা করনি। মা হওয়াটা লজ্জার নয় অলি। অলি একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, আমার লজ্জা করছে, কারণ আমি আমার ফ্রেন্ডের সবসময় বলে বেড়াতাম যে আমি কখনো বিয়ে করব না। আর সেজন্যই অলি আর কিছু বলতে পারলো না। আলবি তার পরিস্থিতি বুঝতে পেরে উঠে গেল। নূরনাহার উর্মিলার মাথায় তেল দিয়ে শেষ করে অলির মাথাতে তেল দিয়ে দিলেন। পরের দিন সকাল 9টা অলি আর আলবি অলির স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। অলি একদম বরকা হিজাব আর মাস্ক দিয়ে পুরো শরীর ঢেকে নিয়েছে। এতে ঢিলা বরকা পড়েছে, প্রায় বোঝাই যাচ্ছে না সে 8.5 মাসের প্রেগনেন্ট। যখন তখন তার ডেলিভারি হয়ে যেতে পারে। আলবি না চাইতেও বারবার অলির দিকে তাকাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক অস্বস্তিতে আছে। আলবি বার কয়েক ফোনটা বের করে কিছু একটা দেখছে। অলি বসে বসে বোর হচ্ছিল, তাই সে নিজের ফোনটা বের করতে আলবি ফট করে বলে ওঠে, অলি তোমার ফোনটা দাও তো। অলি বলে উঠলো, গাড়ি চালানোর সময় ফোন চালাতে হয় না। আলবি হতাশায় নিজের চুল খামচে ধরলো। তাকে এভাবে রিয়াক্ট করতে দেখে অলি নিজের ফোনটা তার দিকে এগিয়ে দেয়। আলবি ফোনটা নিয়ে নিঃশব্দে নিজের পকেটে ঢুকিয়ে নিল। অলি তো হতবাক হয়ে চেয়ে রইল। আলবির মাথাটা নষ্ট হয়ে গেল নাকি? অলি মুখটাকে গোমড়া করে জানালার দিকে বাইরে তাকিয়ে রইল। দুপুর 2টা নাগাদ স্কুলের সব কাজ মিটিয়ে তারা দুজন স্কুল থেকে বেরিয়ে এলো। অলির বান্ধবী শাইলার সাথে অলির দেখা হয়েছে। মেয়েটা নিজের ভাইয়ের কথা বলে অলির সাথে অনেক কান্নাকাটি করেছে। যদিও ফোনের মাধ্যমে তাদের যোগাযোগ আছে, কিন্তু সামনাসামনি তো অনেক দিন পর দেখা হলো। তাছাড়া আলবিকে অলির হাজবেন্ড রূপে দেখে শাইলা আরো বেশি অবাক হয়েছে। সে আলবিকে নিজের ভাইয়ের বন্ধু হিসেবে আগে থেকে চেনে। আলবি বেশ কয়েকবার রিভাতের সাথে তাদের বাড়িতে বেড়াতে এসেছিল। অলি লক্ষ্য করেছে সে যতটুকু সময় স্কুলে ছিল পুরোটা সময় আলবি অস্বাভাবিক আচরণ করেছে। এই যেমন সে কারোর সাথে কথা বলতে গেলে আলবি এসে বা হাত ঢুকিয়ে দিয়ে আবল তাবল বলেছে, নয়তো তাকে টেনে নিয়ে চলে এসেছে। এতে অবশ্য অলি বেশ বিরক্ত হয়েছে। আলবি গাড়ি স্টার্ট দিতে অলি বলল, এত দূর এসেছি, বাবা মাকে না দেখে চলে যাব। আলবি বিনা বাক্যে গাড়িটা অলিদের বাড়ির দিকে ঘুরিয়ে নিল। মাঝখানেক আগে অলি বাড়িওয়ালা পুরো টাকা পরিশোধ করে দিয়েছিল। এখন বাড়িটা পুরোপুরি ভাবে ওদের। যদিও পুরো টাকাটাই আলবি পরিশোধ করে দিয়েছে, সে নিজের টাকা থেকে দিতে চাইলেও আলবি দিতে দেয়নি। বাড়ির সামনে আসতে অলির চোখ পড়লো বোগেনভিলিয়া গাছের পাতার আড়ালে থাকা বাড়ির মূল ফটকের উপর, যেটা সে নিজ হাতে লাগিয়েছিল। মূল ফটকে গোটা গোটা অক্ষরে লেখা আলো বিলাস। অলি ধীর পায়ে এগিয়ে গেল বাবা মায়ের কবরের দিকে। সে লোক মুখে শুনেছে কবরের পাশে মেয়েদের যেতে হয় না। সে এসে বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আলবির উদ্দেশ্যে বলল, আপনি কি একটু কষ্ট করে অজু করে এসে বাবা মায়ের কবরটা জিয়ারত করবেন?
কথাটা শুনে আলবি শান্ত চোখে তার দিকে তাকায়। অলি চোখ সরিয়ে বলল, আলো বড় না হোক দি আপনি কষ্ট করে জিয়ারত করুন না, আলো বড় হয়ে গেলে আপনাকে আর করতে হবে না। এবারের কথাটা আলবির ভালো লাগলো না, এটা আবার কেমন কথা? আর এতে কষ্টের কি আছে? সে কি মেয়ের জামাই হিসেবে তাদের কবর জিয়ারত করতে পারবে না? এরকম কথা কখনো বলবে না অলি। তাদেরকে আমি আব্বু আম্মু বলে ডেকেছি, তাছাড়া তারা আমার স্ত্রীকে জন্ম দিয়েছে, এত বড় করেছে। যতটা কষ্ট করে আমার বাবা মা আমাকে বড় করেছে, ততটা কষ্ট করে তোমাকে ওনারা বড় করেছে। তুমি যদি এত খারাপ ব্যবহার পেও আমার মায়ের সেবা করতে পারো, আমি কি এটাও করতে পারবো না? এই চিনলে আমাকে। অলির চোখ জোড়া চলচল করে উঠলো। অজানা প্রশান্তিতে তার মন ছেয়ে গেছে। আলবি বাড়ি লাগানো কল দেখে উঁচু করে নিল। এই বাড়ি আর বাগানের দেখাশোনা করার জন্য আলবি কেয়ারটেকার রেখেছে, সেই জন্য বাগান সহ বাড়িটা আগের মতোই আছে। আলবি কবর জিয়ারত শেষে অলিকে নিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর বলল, বাড়িতে যাওয়ার আগে তোমার চেক আপ করিয়ে যাবো ভাবছি। লাস্ট চেক আপ করানো তো 1 সপ্তাহ হয়নি, আবার কেন? আলবি থতমত খেয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে পরীক্ষা নকল করতে গিয়ে সে ধরা পড়ে গেছে। অলি সরচোখে আলবির দিকে তাকাতেই আলবি একটা ছোট দিলে বলল, তোমার অ্যান্টেরিও প্লেসেন্টা প্রেগন্যান্সি, তাই চেক আপ উপরেই থাকতে হবে, বুঝলে? কথাটা বলে আলবি বোকা বনে গেল। মনে মনে নিজেকে গালি দিল। অলি কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠলো, আপনি বলেছিলেন চিন্তার কিছু নেই, তাহলে এখন এভাবে বলছেন কেন? বলুন না সবকিছু ঠিক আছে তো? আলবির গলা শুকিয়ে এলো। সে একটা ঢোক গিলে হাসার চেষ্টা করলো। ট্রাস্ট মি, সবকিছু ঠিকঠাক আছে হানিবি। আলবি গাড়ি স্টার্ট দিল, কিন্তু অলির মুখটা মলিন হয়ে গেছে। এমনিতেই সে ডেলিভারি নিয়ে চিন্তায় আছে। শুনেছে বাচ্চা হওয়ার সময় নাকি অসহনীয় যন্ত্রণা হয়। তার মাঝে আলবি এমন অস্বাভাবিক বিহেভিয়ার তাকে আরো ভয় পাইয়ে দিচ্ছে। আলবি অলির বিষয়টা বুঝতে পারলো, এজন্যই সে অলিকে কোনো বিষয় জানাতে চায় না। মেয়েটা অল্পতে চিন্তায় পড়ে যায়। অলি বেডের উপরে শুয়ে আসতে একজন অভিজ্ঞ ফিমেল রেডিওলজিস্ট তার আল্ট্রাসাউন্ড করছেন। আলবি পাশে দাঁড়িয়ে আসতে, সেও সবকিছু পর্যবেক্ষণ করছে। চেক আপ শেষে রেডিওলজিস্ট বললেন, চিন্তার কিছু নেই স্যার, বাচ্চা ঠিকঠাকই আছে, পজিশন শেপ আছে, মাথাও নিচের দিকেই আছে। কথাগুলো শুনেও যেন আলবি নিশ্চিত হতে পারলো না। চেক আপ শেষে আলবি অলিকে নিয়ে করিডোরে এসে বসলো। দেখলে বললাম তো চিন্তার কিছুই নেই। অলি একটা স্বস্তি শ্বাস ফেলে বলল, তা বুঝলাম, কিন্তু আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না। আলবি কিছু বলতে যাবে তার আগে দিহান এসে হাজির হলো। সে অদ্ভুত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। অলি বুঝতে পারলো তার হাতে কিছু আছে যেটা সে পেছনে আড়াল করে রেখেছে। অলি দেখার চেষ্টা করছে, তখনই আলবি তার মুখটা হাতের আজলায় নিয়ে হিসিয়ে বলল, তুমি কতক্ষণ আমার দিকে তাকিয়ে থাকতে পারবে হানিবি? অলির কপালে বিরক্তির ভাঁজ পড়লো। আলবি কেন এমন আচরণ করছে সে বুঝে উঠতে পারছে না। কি হলো বলো? অলি বিরস কণ্ঠে বলল, জানি না। অলি আলবির হাত সরিয়ে দিতে চাইলেও আলবি শক্ত করে তার মুখ ধরে রেখে আপত্তি করে বলল, 2 মিনিট আমার দিকে তাকিয়ে থাকো প্লিজ। আলবির কণ্ঠে ব্যাকুলতা। অলি বাধ্য হয়ে আলবির চোখে চোখ রাখলো। মুহূর্তে যেন সময় থেমে গেল। আলবি আলগোসে অলির বাম হাতটা দিহানের দিকে এগিয়ে দিতে দিহান আড়াল করে রাখা হাতটা সামনে আনলো। তার হাতে 2টো সিরিঞ্জ ছিল। সে অলির হাতটা ধরে ভীষণ সূক্ষ্মভাবে অলির হাত থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করতে লাগলো। কিন্তু অলির মাঝে কোনো প্রকার ভাব আবেগ হলো না। সে ধ্যান ভাঙা সব হারিয়ে আলবির চোখের মাঝে যেন হারিয়ে গেছে। কিছুক্ষণ পেরিয়ে যেতেই দিহান নিজের কাজ শেষ করে চলে গেল, কিন্তু অলি এখনো আলবির দিকে তাকিয়ে আছে। আলবি ডান হাত দিয়ে অলির হাতের যেখান থেকে ব্লাড নেওয়া হয়েছে সেখানে তুলো চেপে রেখেছে। হঠাৎ করে আলবির ফোনটা বেজে ওঠে। আলবি একটা শ্বাস ফেলে অলিকে ছেড়ে উঠে দাঁড়ায়। এদিকে অলির চোখ জোড়া এখনো অধ্যান্তরের ন্যায় আলবিকে অনুসরণ করছে। এরই মাঝে সে নিজের হাতের চিনচিনে ব্যথা অনুভব করলো। সে হাতটা সামনে এনে দেখলো হাতে তুলো লাগানো। অলি ক্যালকুলেশন করতে যাবে তার আগে আলবি ফিরে এসে বলে, চলো হানিবি বাড়িতে ফিরে যাই। অলি মন্ত্রমুগ্ধের ন্যায় মাথা নেড়ে উঠে দাঁড়ায়। তাকে দেখে মনে হচ্ছে আলবির চোখের দিকে তাকিয়ে সম্মোহন হয়ে গেছে। আলবি কিছু দূর এগিয়ে গিয়ে আবারও ফিরে এলে তারপর অলির কাঁধে হাত রেখে তাকে হাঁটতে সাহায্য করতে লাগলো। পুরোটা রাস্তা নির্বিঘ্নে কেটেছে। বাড়ি ফিরে অলি জামা কাপড় পাল্টে মাগরিবের নামাজ আদায় করে বই নিয়ে পড়তে বসলো। স্যার ম্যাডাম অবশ্য জানে যে তার বিয়ে হয়ে গেছে। অলির মা বাবার জানাজাতে তাদের স্কুলের স্যারেরা এসেছিল, সেই জন্য আজকে এত মাস পর স্কুলে গেলেও তাকে স্যার ম্যাডামটা খুব একটা জিজ্ঞেস করেনি। আর যাও 2-1টা প্রশ্ন করেছিল আলবি আগবাড়িয়ে উত্তর দিয়ে দিছে। অলি ইংরেজি পড়ছিল, এমন সময় হঠাৎ করে তার মনে পড়লো আগামীকাল তার জন্মদিন। হ্যাঁ, আগামীকালকে তার 16 বছর পূর্ণ হবে। ভাবতে তার মুখটা ফ্যাকাশি হয়ে গেল। কত তাড়াতাড়ি একটা বছর কেটে গেল। সে কি গত বছরের দুধ স্বপ্নে ভেবেছিল যে এই 1 বছরে তার সাথে এত কিছু হয়ে যাবে? যদি আমি জানতাম এই বছরের জন্মদিনটা উদযাপন করার জন্য আমার মা বাবা থাকবে না, তাহলে গত বছর তাদের দেওয়া বোরিং বইগুলো পেয়েও অনেক খুশি হয়ে যেতাম আর তাদেরকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলতাম। আচ্ছা মা বাবা, তোমরা গত বছর বললে না তো যে আমাকে শেষ জন্মদিনের গিফট হিসেবে বইগুলো দিয়েছো? কেন বললে না? তাহলে কি আমি বইগুলো পেয়ে মন খারাপ করতাম বলো? বলি ঠোঁট চেপে কেঁদে উঠতেই সে বেবির কি
অনুভব করলো, ফলস্বরূপ তার কান্না থেমে গেল। সে চোখ মুছে পেছনে করে হাত রেখে বলল, আমার মা বাবা তোকে দেখে যেতে পারলো না রে। আমার খুব কষ্ট হয় জানিস, মা বাবা কি আর কয়টা দিন থেকে যেতে পারলো না? কিভাবে তোকে না দেখে চলে গেল? তুই আমার মায়ের সুন্দর মুখটা দেখার সুযোগ পেলি না। আমার মা দেখতে অনেক সুন্দর ছিল রে। বাবা তো সবসময় মায়ের প্রশংসা করতো, সব থেকে বেশি প্রশংসা করতো মায়ের হাতের রান্না খেয়ে। তুই আমার মায়ের হাতে সেই সুস্বাদু রান্না খাওয়াটার সুযোগও পেলি না রে। কতদিন হলো রে মায়ের হাতের রান্না খাই না, কতদিন হলো মায়ের সুন্দর মুখটা দেখি না, কতদিন হলো বাবার হাত ধরে ঘুরতে যাওয়ার বায়না করি না। তারা আর কোনোদিনও ফিরে আসবে না, ভাবতে খুব কষ্ট লাগে জানিস, বুকটা ফেটে যায়। মা বাবার সাথে আমার আর কখনো দেখা হবে না, অনেক কষ্ট হচ্ছে। অলি হু হু করে কেঁদে উঠলো। ইদানিং বাবা মায়ের কথা খুব মনে পড়ে, একটা বার তাদের জড়িয়ে ধরার স্বাদ জাগে, কিন্তু এই স্বাদ যে পূরণ হবার নয়। অলি চারদিকে তাকিয়ে দেখলো সে পুরো রুমে একা আছে। আলপি কোথাও গেছে, সে জানে না কই গেছে। হসপিটাল থেকে এসে ফ্রেশ না হয়ে বেরিয়ে গিয়েছিল। এবার আলপির প্রতি অলির অভিমান জন্মাতে শুরু করেছে। অলি অভিমান নিয়েই পড়ায় মনোযোগ দিল। এক নাগারে 2 ঘন্টা যাবত পড়াশোনা করেছে সে। এই পর্যায়ে এসে তার চোখ দুটো লেগে এসেছে। অলি বুঝতে পারলো না যে কখন সে বালিশে হেলান দেওয়া অবস্থাতেই ঘুমিয়ে গেল। রাত 10টা। ইয়াদ আলবির রুমের সামনে দিয়ে যাচ্ছিল। দরজা খোলা থাকায় ইয়াদ বাইরে থেকেই দেখতে পেল যে অলি বসা অবস্থাতেই ঘুমিয়ে গেছে। ইয়াদ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীর পায়ে রুমে ঢুকলো। খাটের সামনে এসে মনে মনে আওড়ালো, আই থিঙ্ক বেবিটার কষ্ট হচ্ছে বলে ইয়াদ আলতো হাতে বইটা সরিয়ে অলিকে ভালো করে খাটে শুইয়ে দিল। তারপর আবারও মনে মনেই বলল, আর কয়েকটা দিন বেবির সাথে কাটিয়ে নাও। ইয়াদ একটা বাঁকা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর অলিও আরাম পেয়ে আরো গভীর ঘুমে তলিয়ে গেল। তো হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস, গতকালকে পার্ট দিতে পারি নাই, তাই আজকে 2টা পার্ট একসাথে দিয়ে দিলাম। তো এনজয় করো। তো সবাই আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পার্টে।